আজকে অনুষ্ঠানের উপস্থিতি, আসসালামু আলাইকুম। এই বইটি আমি পড়েছি তালুকদার সারোয়ার জাহান আরিফিন। তার বইয়ের প্রথমে উনি আমিও আমার চেতনা যে জায়গাটি উনি লিখেছেন, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এখানে উনি ওনার পরিবার এবং পরিবারে উনি আজকে যে উনি সারোয়ার জাহান গ্রামীণ সংস্কৃতি নিয়ে লিখছেন, কবিতা লিখছেন, গান লিখছেন, এই সারোয়ার জাহান হয়ে ওঠার পিছনে তার পরিবারের ভূমিকা আছে, বিশেষ করে তার মায়ের ভূমিকা অনেক। তার মা কি কি বই পড়তেন, করতেন, এইগুলো দেখেই উনি বড় হয়েছেন। এটা কিন্তু তার জীবনের একটা অনেক বড় পাওয়া। এবং যে সময়ে তার মা এই বইগুলো পড়েছেন, তখন খুব কম মহিলারাই বই পড়ার সুযোগ পেতেন, বই পড়তে পারতেন। নারীদের তো তেমন শিক্ষার ব্যবস্থাই ছিল না, পারিবারিক শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বই পড়তেন। তারপরে উনি বিভিন্ন বিষয় অবতারণা করেছেন, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়তো আলোচনা হয়েছে। এর মধ্যে এই যে কিচ্ছা কাহিনী, এগুলো আমরা শুনেছি ছোটবেলায়, অনেক কিচ্ছা কাহিনী শুনেছি। এবং যারা বলতো, জানতো কিচ্ছা কাহিনী, মহিলারাও বলতে পারতো কিচ্ছা এবং পুরুষরাও বলতো। এটা এখন যেমন শুধু কিছু মুষ্টিময় ব্যক্তি পেশা হিসাবে নিয়েছেন, এরকম ছিল না, অনেকেই খুব ভালোভাবে করতে পারতো। আরেকটি উনি লিখেছেন যেটা আমার কাছে ভালো লেগেছে, হাতের তৈরি রুমাল, টেবিল ক্লথ। আমি গতকালকে যখন কেন্দ্রে গিয়েছিলাম, তখন বলছি যে আমার নানার বাড়িতে আমরা যাইতাম, এবং আমার নানার বাড়ির গ্রামটা এত ভালো একটা গ্রাম আমাদের জন্য। বিশেষ করে নানার বাড়িতে, মামার বাড়িতে সবাই যেখানেই যাবেন খুব আদর পাবেন। আমি ওই গ্রামটা দেখতাম হাইটা, আমাদেরকে নিয়ে বিকালে বেড়াইতে যেত। প্রতিটা বাড়ির ভিতরে ঢুকলে ঘরের ভিতরে একটা থাকতো, বাঁশের পার্টিশন, নরম কুচিটা, এত সুন্দর কারুকাজ করা, নাই এখন এগুলো নাই। এবং প্রতিটা ঘরেই কিছু হাতের কাজ থাকতো, ফ্রেম বাঁধানো থাকতো, বিছানার চাদরে থাকতো হাতের কাজ করা, বালিশের কভারে কাজ থাকতো, এবং রুমালে মহিলারা কাজ করতেন। এই জিনিসগুলো আনছেন, এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে। এগুলো সব গ্রামেই ছিল, বিশেষ করে ওই আমার নানার বাড়িটা আমি বেশি দেখেছি আর কি। আর উনি বিয়ের বিষয়টা আনছেন, বিয়েতে যে হইতো বিভিন্ন রকমের, এটাকে বলতো উপহার, উপহার ছাপানো হইতো। সারোয়ার জাহান একটা উপহার উল্লেখ করেছেন, এখানে ছবি দিয়েছিল, ওটা এক শিক্ষকের বিয়েতে ছাত্রছাত্রীরা লিখেছে। আসলে উপহারটা মূলত করতো শালাশালীরা, তাদের নাম থাকতো, করে দিত বড়রা। ছেলের বাড়ি যদি হইতো তাহলে বউয়ের বাড়ি নিয়ে এখানে একটা সমালোচনা, তাদের দুষ্টুটি খোঁজা। আবার মেয়ের বাড়ি হইলে জামাইয়ের বাড়ির একটা দুষ্টুটি খোঁজা, তাদেরকে একটুখানি কথায়, কবিতায়, ছন্দে তাদেরকে একটু নাজেহাল করা, এই কাজগুলো থাকতো। আমারও এরকম একটা উপহারে নাম ছিল, আমার ফুফাতো বোনের বিয়ে, আমার মনে নাই কিছুই। আমার বোনের বিয়ে ছিল বোধহয় 63-তে, তখন আমি একদম ছোট, কিন্তু পরে আমি উপহারটা দেখেছি। উপহারে আমাদের নাম ছিল সবার, সব শালাফাইদের নাম থাকতো। এবং এইটা একজনে ওই বিয়ের মজলিসে পড়ে শোনাইতো, ওই মজলিসে পড়ে শোনাইতো। এবং ওইখানে ছিল আমার দুলাভাইয়ের বাড়ির গ্রামের নামটা ছিল বোয়ালিয়া। যারা লিখে দিছিলেন তারা কিন্তু বড় লেখকও ছিলেন এরকম। ওই বিয়েতে ছিলেন আমার এক নানা দেওয়ার মোহাম্মদ আশরাফ, ওনার তত্ত্বাবধানে উপহারটা হয়েছিল, ছাপা মানে লেখা হয়েছিল। বোয়ালিয়ার পচা বোয়াল, আমার একটু মনে আছে এখনো, খেতে নাহি পারি। আমরা দুলাভাই যত বাড়ি আসতো আমরা বলতাম, দুলাভাই বোয়ালিয়ার তো পচা বোয়াল। আরেকটা ঘটনা ঘটছিল ওই বিয়েতে, দুলাভাইয়ের বাড়িতে একটা লোক আসছিল, তখন ঢাকা শহরে বিয়েটা হয়েছিল, তো বিয়েতে লাইটিং করা হয়েছিল। ওই লোকটা এসে বলছে, কি অডক্কারের দেশে আইলাম, এই গাছের উপরে যে বাতি জ্বালাইছে তেল বসে গেবা। আমরা পরবর্তী সময় দুলাভাই আসলেই, দুলাভাই গাছের উপরে যে বাতি জ্বালাইছে তেল বসে গেবা। মানুষ কতটা সহজ সরল ছিল, এই লাইটিং করলে যে তেল ভরতে হয় বা হয় না এটা তার ধারণা ছিল। তখন ঢাকা শহরেও ছিল, ল্যাম্প পোস্ট ছিল, কেরোসিনের লাইট জ্বালাইতো, বাতিওয়ালা থাকতো, ওরা এসে জ্বালাই দিত।
উনি এখানে উপহার আনছেন, চিঠিপত্র আনছেন। এবং নায়রি নাও, এটা একটা সাংঘাতিক জিনিস। এইটা মানুষের একটা আনন্দ বেদনার জায়গা। একটা মেয়ে যখন বিয়ে হয়ে যেত, কমপক্ষে 1 বছরের আগে আর তার কোনো নায়র নাই। পানি আসবে, নৌকা চলবে, তারপরে সে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসবে। ওইখানে আইসা তার বন্ধুদের সঙ্গে দেখা হবে, মায়ের সঙ্গে দেখা হবে, আত্মীয় স্বজন অন্যান্য যারা আসবে সবাই একটা মাসে একটা সময় আসার জন্য অপেক্ষা করতো, পানি কখন আসবে। এই নায়রি আসাটা অনেক বড়, খুব আনন্দ ছিল। এবং তখন তারা নায়রি আসলে একদিনে যাইতো না, 2 মাস 3 মাস থাকতো। আর তো আসার সুযোগ নাই। হাজার অসুস্থ হইলেও মা বাবাকে দেখা বা মা বাবা তার সঙ্গে মেয়েকে দেখা এটা সম্ভব ছিল না। হাঁটার পর 14 মাইল 15 মাইল। আমার মনে আছে আমি একবার আমার মামার সঙ্গে রওনা করছিলাম, যাবো সুনামগঞ্জ আমার এক আত্মীয়ের বিয়েতে। মোহনগঞ্জ আইসা দেখেন, আমি তখন অনেক ছোট, লঞ্চ যাবে না, জয়শ্রী থেকে লঞ্চ যাবে, এই জয়শ্রী পর্যন্ত হাইটে যেতে হবে। তো মা হলেন এরা নিয়ে তো হাইটে যাওয়া যাবে না। উনি আবার ট্রেনে ব্যাক করলেন, বাহারটা স্টেশনে হাই স্কুলে আমার চাচাতো ভাই পড়ে, তার কাছে আমাকে দিয়ে গেলেন যে তুমি এর নিয়ে যাও, আমি চলে যাব। এরকম অবস্থাটা ছিল। আমরা তো এখন আলহামদুলিল্লাহ দিনে গিয়ে দিয়ে আসতে পারি, মোহনগঞ্জ কোনো বিষয়ই না। এই নায়রি নাও নাওয়ের দিকে যে উকিল মুন্সির যে গানটা আছে, এই গানটা আসলে একদম মানুষের মনের কথা, প্রাণের কথা, সত্যি কথা যেটা। এখন আর নাই এই সুযোগ, এই সময়ও নাই। লাখের বাতি জ্বালাইতো যারা সচ্ছল, তারা মনে করতো লাখের বাতি যারা জ্বালাই রাখতো, এটা আগে থেকে এটা তারা রেডি করে রাখতো। এবং তাদের একটা ওই পরিবারটা যে লাখপতি, খুব কম পরিবারই হইতো লাখপতি যে লাখের বাতি জ্বালাইতো মানুষে। এবং উনি ডাকাতের চিঠি লিখছেন। এখন ডাকাতের চিঠি যখন আছে, ছিল আগে চিঠি দিয়েই ডাকাতি করতে আসতো, রেডি করে না রাখলে তো মেরে ফেলতো। টাকা পয়সা সোনা যারা কিছু রাখতে হইতো, নাইলে একদম মেরে ফেলতো। আদর্শটা ডাকাতদের আদর্শ এখনো আছে। এটা আমি এটা বলতেছিলাম যে এটা নিয়ে আমাদের বর্তমান সময় কি হয়েছে, এটা কিন্তু বর্তমান সময় আছে, এটা আরো আধুনিক হয়েছে। যেমন বাংলাদেশের টাকা, ফেডারেল ব্যাংকের টাকা রিজার্ভ চুরি হয়ে গেছে। রঘু ডাকা বা এই ডাকাতটা তো চিঠি দিয়ে আসতো, রঘু ডাকাতের কথা উনি উল্লেখ করছেন, কিন্তু এখন তো চিঠি দিয়ে আসে না। আপনি কোথায় রাখছেন আমেরিকার ফেডারেল ব্যাংকের টাকা, ওই টাকা নিয়ে গেছে, হ্যাক করে নিয়ে গেছে। এবং আমাদের ধোঁকা দিয়া আমার ব্যাংকের টাকা, আমার কার্ড ছিল, কার্ড থেকে টাকা নিয়ে গেছে। এবং বিভিন্ন ফোন করে বিভিন্ন কিভাবে যে নিয়ে যায় এটা বলার বাইরে। এই যে ডাকাত লোক কাহিনী, এটা শুধু এখন আর লোক কাহিনী না, এটা এখনো আছে, আরো আধুনিক ভাবে, আরো ভয়ঙ্কর ভাবে আসছে। এবং গ্রামীণ যে খেলা, বিলুপ্ত খেলা, এগুলা উনি উল্লেখ করেছেন। এখন ছেলে মেয়েদের খেলাগুলো উনি লিখছেন, খেলাগুলো আসলে একটু বর্ণনা দিয়ে লেখা দরকার মনে হয়। খেলাগুলো যে কিভাবে খেলতে হয় এটাও জানবে না। একটা সময় আসবে খেলাগুলো যে কিভাবে খেলে এইটাও জানবে না। আমরা তো এই খেলাগুলো, আমরা অনেকগুলো খেলায় আমরা খেলেছি, তাহলে আমাদের তার বিকল্প কোনো জায়গা ছিল না, টেলিভিশন, মোবাইল, হ্যান্ডসেট নিয়ে বসার কোনো ছিল না, আমরা এই খেলাগুলাই খেলতাম। এবং খেলা হইতো আমাদের দেশে, যে কুস্তি খেলা, বিভিন্ন খেলা, রাখাল বিশ্বাস লিখছেন, এগুলা খেলা হইতো। এবং এখানে আরেকটা বিষয় এখানে উল্লেখ করছেন উনি, যে আমাদের গ্রামীণ যে কিছু সংস্কৃতি আছে, তার মধ্যে উনি সডি সিল্লা হাইতারা এগুলো লিখছেন। এর মধ্যে আরো ছিল কয়েকটা, যেমন সাতুসা করে, হ্যাঁ, একজন মাতৃত্বের সময় 7 মাস হইলেই, এটা বাঙালিরাই করে, এটা কোন ধর্মের মানুষ করে এটা বড় কথা না, এটা আসলে আরো একটু ভালো হইতো। হ্যাঁ, সাতুসাটা থাকা। তারপরে আমাদের মধ্যে বাচ্চাদের, ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চাদের ক্ষীর চুয়াইতো, মুখে ভাত, যেটা মুখে ভাত যদি এক ধর্মের মানুষ করছে, কিন্তু মুসলমানরা ক্ষীর চুয়াইতো। এটা আমি দেখছি আমার নানার বাড়িতে ক্ষীর চুয়াইতো। ওনাদের বাড়িতে বড় গামলা ভরে ক্ষীর নিয়ে আসতো। ওনারা যেহেতু একদম সুফি পরিবার ছিলেন,
নিয়ে আসতো, ওনারা একজন মুরব্বী একজনে এই বাচ্চাটার মুখে একটু দিয়ে দিত, তারপরে কলা পাতা বিছাই দিত, একদম উঠান ভইরা সব বাচ্চারা আসতো, এই ক্ষীরটা কলা পাতার মধ্যে দিয়ে দিত। মসজিদেও ক্ষীর দিত, মসজিদেও নিয়ে যেত বাচ্চারা, কলা পাতা বিছাই দিত, বাচ্চারা খাইতো। এইগুলা ছিল, আরো অনেক কিছুই আছে হয়তো বা। আমি বইটা ভালো হয়েছে, বইটা ভালো হয়েছে, অনেক কথা আসছে, পিঠা আসছে, অনেক কিছু আছে। আমাদের সংস্কৃতিটাকে উনি তুলে আনার চেষ্টা করেছেন। এই সংস্কৃতির সাথে আমাদের যে বর্তমান যে সমকালীনতা, এইটাও আসলে আরো ভালো লাগবে। আগামীতে যদি বইটাকে আরো করা হয়, তাহলে যেন পুরানো সংস্কৃতির সাথে নতুন সংস্কৃতির যেটা মেলবন্ধন, বা ওইখান থেকে আমরা কি বেরিয়ে আসতে পারছি কিনা, ভালো মন্দের দিকটা, বা ভালোটা কতটুকু আমরা অর্জন করেছি, খারাপটা আমরা কতটুকু বর্জন করেছি, এই বিষয়গুলা আসলে আরো ভালো লাগবে। মানে এখন আরো বিশদ আলোচনা হবে। লোক সংস্কৃতি নিয়ে তো কাজ হইতেছে, আরো কাজ বাকি আছে, আরো কাজ বাকি, গবেষণার কাজ বাকি। আসলে এগুলো সরকারি হওয়া উচিত, এগুলো বিশ্ববিদ্যালয় এগুলা করবে, এই কাজগুলা বিশ্ববিদ্যালয় এগুলা করবে। বিশ্ববিদ্যালয়ের যারা পড়াশোনা করছেন, আমি আমাদেরও ছাত্রছাত্রীরা আছে, আমরাও পড়ালেখা করছি, আমরা বিশ্ববিদ্যালয়ে যাইতে পারিনি, স্কুল কলেজে পড়েছি, কিন্তু গবেষণা নাই। গবেষণা না থাকলে তো হবে না। গবেষণার জন্য কাজ করতে হবে, সরকারকে টাকা দিতে হবে। এই যে মেধাবী ছেলেরা বিশ্ববিদ্যালয়ে যায়, তারা কারেন্ট নিউজ পড়ে, তাদেরকে তৈরি করা হয় মানে যে বিসিএস পরীক্ষার্থী হিসেবে, যার পরে বিসিএস করে আইসা তাদের মধ্যে কোনো মানবিকতা থাকে না, তারা দুর্নীতিবাজ হয়, তারা নিষ্ঠুর হয়, তাদের মধ্যে মনুষ্যত্ব বলতে মুষ্টিমেয় মানুষ ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না, এবং অন্যায়টাকে অন্যায় মনে করে না, পাপটাকে পাপ মনে করে না, এবং তাদের হাতে যে পাওয়ারটা থাকে, এই পাওয়ারটাকে কাজে লাগাই আপনাকে ঘায়েল করে রাখবে, আপনাকে দাবায় রাখবে, আপনি কথা বলতে পারবেন। তাহলে এই এই যে সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা যদি হয়, তাহলে তো মানুষ এরকম হওয়ার কথা না। এখানে যে ড্রাগের ব্যবসা করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, তাকে ধরা হয়েছে ড্রাগ নিয়ে, অথচ তার বিরুদ্ধে মামলা হয়েছে ডাকাতি। এই মামলা কি টিকবে? তার কি বিচার হবে? তার বিচার হওয়াটা কতটা দরকার ছিল? হবে না। তবে আমি আরেকটা বিষয় একটুখানি আলোচনা করতে চাই, সেটা আমাদের, আমরা স্কুলে যারা আমার সময় যারা পড়েছেন বা তার পরবর্তী সময়ে, আমরা একটা ট্রান্সলেশন পড়তাম, হালুকা খান কর্তৃক বাগদাদ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এটা পড়েছেন কেউ কেউ? হালুকা খান কর্তৃক বাগদাদ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। হালুকা খান হইল চেঙ্গিস খান ছেলে। আব্বাসীয় যুগে বাগদাদ ছিল বাইতুল হিকমা, একটা বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র, যেটা সারা বিশ্বের একটা সেরা গবেষণা কেন্দ্র ছিল। লক্ষ লক্ষ বই ছিল এটাতে। এই মঙ্গলরা ওরা ওইখানে আক্রমণ করে প্রায় 10 লক্ষ মানুষকে হত্যা করে, এবং বাগদাদের যত বই ছিল, এই বাইতুল হিকমা যত গবেষণা ছিল, আগুন দিয়ে পুরাইতে তো পুরাইছে, পুরানোর পরও তারা পারতেছিল, ওই বাগদাদের ভিতর দিয়ে যে নদীটা গেছে, নদীতে ফেলাই দিচ্ছে। মানুষের লাশ এবং বই, এই দুইটা মিলা ওইটার পানি স্রোত ধারা বন্ধ হয়ে গেছিল। কি পরিমাণ ধ্বংস হয়েছে। এবং আমরা তো দেখি এখন টেলিভিশনে বা জানিও, দাবানল হয় না? দাবানল হইলে কিন্তু এখান থেকে প্রাণীকুল নিজেকে বাঁচানোর জন্য যেভাবে পারে চেষ্টা করে বেঁচে যাওয়ার, বের হয়ে যেতে চেষ্টা করে। ওই বাগদাদেও যখন এরকম হইলো, ওরা মনে করছিল যে এটা কিয়ামত। বিভিন্ন লেখক এখন তাদের বই লিখছেন, ওই সময়ে যারা ছিলেন তারা মনে করছেন এটাই বোধহয় কিয়ামত, বা দাজ্জাল চলে আসছে। তো পালায় যায়, তো অনেকেই প্রাণ নিয়ে আসছে। এই তখনকার সময় কিছু মানুষ ভারতবর্ষের দিকে আসছে, এই দিক দিয়ে আসাটা তাদের জন্য নিরাপদ ছিল। খাইবার পাশে এই দিক দিয়ে আসছে, আইসা তারা অবস্থান করছে দিল্লিতে, আগ্রায়, লখনৌতে, হায়দ্রাবাদে, তারপরে আর একটা হইল ভোপাল, ইয়েতেও আসছে, বোম্বেতেও আসছে, যেটা মুম্বাই, ওইসব জায়গায় আসছে। তো ওইখানে যেহেতু ওইখানে রাষ্ট্রীয়ভাবে কবি, সাহিত্যিক, লেখকদের পৃষ্ঠপোষকতা করা হইত,
আমরা তো জানি শাহনামার গল্প, আমরা জানি সুলতান মাহমুদ করছিলেন, পৃষ্ঠপোষকতা করতেন, যার জন্য যারা গবেষণা করতেন, যারা লেখক ছিলেন, যারা করতেন, তাদের চর্চাটা ভালো হইতো। খলিফারা তখনকার যে আব্বাসীয় খলিফা, এর আগেও যারা ছিল প্রত্যেকেই পৃষ্ঠপোষক করতেন। তারপর এর যখন এই দিকে চলে আসলেন, তখন ভারতবর্ষে যেসব, তখন মোগলদের আগে যারা ছিলেন, দিল্লিতে ছিলেন সুলতানরা, বিভিন্ন জায়গায় যারা ছিলেন, তারাও পৃষ্ঠপোষকতা দিয়েছেন। তাদের এই যে আশা, যেমন ভালো মানুষ আসছে, বনে যেমন হিংস্র কিছু প্রাণী থাকে, খারাপ কিছু থাকে না, ভালো মানুষের কিছু খারাপ মানুষ আসছে, ভারতবর্ষে আসছে। তখন আমি যার কথা এখানে আনতে চাচ্ছি, আমির খসরু, এখন থেকে প্রায় 800 বছর আগে, তার পূর্বপুরুষও আসছিলেন ওই এলাকা থেকে। উনি তুর্ক ছিলেন, আমির খসরু। এবং আমির খসরু একজন পার্সি ভাষায় লেখক, কবিতা লিখতেন এবং উর্দুতেও লিখতেন। উনি ছিলেন খাজা নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত, তার গুরু ছিলেন খাজা নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়াও ওই সব জায়গা থেকেই এসছেন, দিল্লিতে উনি থাকতেন। এখন যেখানে তার মাজার, ওইটার আশেপাশেই, ওইখানেই ওনার অবস্থান ছিল। আমির খসরু আর নিজামুদ্দিন আউলিয়া, গুরু এবং শিষ্যের সম্পর্কটা ছিল এতটাই গভীর। নিজামুদ্দিন আউলিয়া একবার বলছেন, শাস্ত্রে যদি বাধা না থাকতো, তাহলে আমি বলতাম আমাকে এবং আমির খসরুকে একই কবরে যেন কবর দেওয়া হয়। মানে গুরু এবং শিষ্যের সম্পর্কটা। আমির খসরু উনি লেখক, কবি ছিলেন, কবিতা লিখতেন। আরেকটা উনি করছেন, ভারতবর্ষের যে ধ্রুপদী সঙ্গীত, এইটার সঙ্গে মিল করে উনি ভারতবর্ষের যে খেয়ালজির কাজটা, এই খেয়ালের ভারতবর্ষের আগমনটাই আমির খসরুর হাত দিয়ে। উচ্চাঙ্গ সঙ্গীত, খেয়াল যেটা উচ্চাঙ্গ সঙ্গীত, ক্লাসিক গান, এগুলো আমির খসরুর হাত দিয়ে ভারতবর্ষে আসছে। আমি কেন বলছি, আমাদের জানতে হবে, আমি আস্তে আস্তে আসছি, নিচে আসবো, জানতে হবে কেন। আমির খসরুর ওই যে তার চর্চার মূল কেন্দ্রটা ছিল কোথায়, তার পূর্বপুরুষের বাগদাদ, পৃষ্ঠপোষকতা ছিল সরকারে। পরে আইসা উনি পৃষ্ঠপোষকতা পেয়েছেন খাজা নিজামুদ্দিন আউলিয়ার। তার আসার আমির খসরুর 1-2 জেনারেশন আগেই, কয়েক জেনারেশন আগে ওনারা আসছেন। একদিন এক লোক আসলো খাজা নিজামুদ্দিন আউলিয়ার কাছে, যে হুজুর, আমার মেয়ের বিয়া, আমার কিছু সাহায্য করে। তো নিজামুদ্দিন আউলিয়া মানুষ, তার তো টাকা পয়সা নাই, কিন্তু আমার তো টাকা পয়সা নাই, তুমি আমার এই জুতা জোড়া নিয়ে যাও। তো এত ছেঁড়া জুতা নিয়ে কি করবে, লোকটা মন খারাপ করে নিয়ে গেছে। আসার সময় দেখা হয়েছে আমির খসরুর সাথে, আমি এরকম গেছিলাম কাছে, আউলিয়ার কাছে, উনি তো আমার এই ছেঁড়া জুতা দিয়ে দিচ্ছে। তুমি এটা কত দাম চাও? কত দাম আর দিবেন, যে ছেঁড়া জুতার দাম কি? আমার যা কিছু আছে, আমির খসরু খুব মানে ওনার সমৃদ্ধ মানুষ, মানে সচ্ছল মানুষ ছিলেন, উচ্চবিত্তেরই মানুষ ছিলেন। যা কিছু আছে সর্বস্ব আমি দিয়ে দিলাম, তুমি আমার জুতা জোড়া দিয়ে দাও। তারপর আমির খসরু জুতা জোড়া নিয়ে আইলেন, যে তার পীরের মুর্শিদের জুতা আইনা দিলেন ফেরত। খসরু, তুমি জুতা নিয়ে আসছো, হ্যাঁ, কত দাম দিয়ে আনছো? আমার সর্বস্ব যা ছিল সবই দিয়ে দিছি। তাহলে খুব সস্তায় পাইছো, নিজামুদ্দিন খুব সস্তায় পাইছো। মানে কতটুকু গুরুর প্রতি তাদের শ্রদ্ধা, তাদের ভক্তি, তাদের ভালোবাসা। এবং তার যে গুরু নিজামুদ্দিনের, তারও কেমন ভালোবাসা ছিল, তাই যে মারা গেলে আমরা যদি শাস্ত্রে বাধা না থাকলাম, একই কবরে আমরা শায়িত হইতাম। নিজামুদ্দিন আউলিয়া এরকম একজন মানুষ ছিলেন। ওনার দৈনিক যে মানুষ তার কাছে আসতো, তারা ওনার জন্য কিছু উপঢৌকন নিয়ে আসতো। এইগুলা তার শিষ্য যারা ছিল, তাদের দায়িত্ব ছিল সন্ধ্যার আগে এগুলা শেষ করতে হবে, শেষ না করলে উনি রাত্রে খাবেন না।
তো ওনার লোক ছিল, ওরা দিল্লি শহর তখন পুরান দিল্লি যেটা, আর ওটা সে প্রাচীর ঘেরা ছিল। সন্ধ্যার সময় ঘোরা দিয়া চারিদিকে মানুষ যেত, কেউ না খায় আসছে কিনা, তাদের মধ্যে খাবারটা বিলে বানায় তাদের ব্যবস্থা করে দিয়ে তারা আসতো, তারপরে উনি খাইতেন। এই আমি নিজামুদ্দিন আউলিয়ার সাথে তখনকার যিনি সম্রাট সুলতান ছিলেন তার বেশি বনিমনা ছিল না। ওই সুলতান একসময় ইয়েতে গেছেন, অন্য জায়গায় শিকারেও গেছেন আর অন্য এক জায়গায় বেড়াইতেও গেছেন, ঘুরতেও গেছেন। ওইখানে গিয়ে উনি খবর পাইলেন যে নিজামুদ্দিন আউলিয়া তার সিংহাসন দখল করে হল। এবার নিজামুদ্দিন আউলিয়া তাকে বেশি পছন্দ করতেন না, কারণ তিনি অতটা ধার্মিক বা সৎ ছিলেন না। তখন আউলিয়ারে সবাই বলতেছেন, আপনি যে এই কাজটা করতেছেন, এখন তো এই সম্রাট তো আইতেছে, সুলতান তো আইতেছে, আপনারা তো ধরব। তখন উনি বলতেছেন, দিল্লি বহুত দূর। আমরা এই কথাটা শুনি না, দিল্লি বহুত দূর, এই নিজামুদ্দিন আউলিয়ার কথাটাই নিজামুদ্দিন তখন বলছেন, দিল্লি বহুত দূর। তখন আমির খসরু বলতেন, হুজুর যেটুক দূর আছে আর 2 দিনের মধ্যে পৌঁছায় যাবে, দিল্লি বহুত দূর। উনি এই কথাই বলেন। যেদিন এরা একদিনের রাস্তা, তখনও বলছে দিল্লি বহুত দূর। উনি শহরে ঢোকার আগেই একটা বড় মঞ্চ করা হয়েছে। এই মঞ্চে ওই আসবেন, সুলতান আসবেন, এসে বক্তৃতা দিবেন, কথা বলবেন এদের সঙ্গে, তারপর যুদ্ধ সাজে উনি ভিতরে ঢুকবেন এবং নিজামুদ্দিন আউলিয়ার একদম শেষ করে দিবেন। এই মঞ্চে যখন উনি উঠলেন এবার তার কথা শুরু করলেন, তখন এই মঞ্চ ভাইয়া উনি পড়ে গেলেন এবং মারাও গেলেন। মারা গেলেন না নিজামুদ্দিন আউলিয়া, মারা গেলেন। ওই যে সুলতান, নামটা আমার আমি এখন এই বইটা পড়তেছি তো, পড়া শেষ হয়েছে না, ভুলে গেছি নামটা, ওই সুলতানের নামটা, মারা গেলেন। তাহলে এই এই যে আল্লাহর ওলির যে, আমরা তো এখন অনেক কিছু বিশ্বাস করি না, অনেক কিছু ইয়ে করি না, এইটার আমি কোনো ব্যাখ্যা পাই না। এই যে আল্লাহর ওলি বললেন বহুত দূর, এই পর্যন্ত সুলতান পৌঁছাইতে পারলো না। আল্লাহর সাথে তার একটা আত্মিক সম্পর্ক ছিল এবং এই জুলুমের হাত থেকে উনি মানুষকে রক্ষা করতে পেরেছিলেন। তার পরবর্তী সময় দেখেন আমির খসরু তো চলে গেলেন। এই দিল্লি শহরে অনেক চর্চা হয়েছে, আমরা মির্জা গালিবের কথা অনেকখানি জানছি। মির্জা গালিব দেখছেন ভারতবর্ষের পতনটা, সেই থেকে 47-এর মানে 1857 সালের সিপাহী বিদ্রোহ, তারপরে যখন 47 হইল আমরা তো স্বাধীন হয়ে গেলাম। আমাদের অনেক আশা ছিল না এই ভারতবর্ষের মানুষের, তারা স্বাধীন হয়েছে এবং তারা একটা সুন্দর জীবন পাবে। কিন্তু 47-এ যে ভয়াবহ ঘটনাটা ঘটলো, 10 থেকে 15 লক্ষ মানুষ দাঙ্গায় মারা গেল, প্রায় 1.5-2 লক্ষ নারী সম্ভ্রম হারায়। এই যে দেশ স্বাধীনতার যে একটা উদ্দেশ্য, এটা কি আমরা তখন মানুষের যে হাহাকার, এটা কি পূরণ করতে পেরেছে এই স্বাধীন দেশ? রাষ্ট্র কি এই জায়গাটাতে আসে, রাষ্ট্র কি চেষ্টা করেছে? চেষ্টা করে না বলেই তো আমরা আবার 71 করেছি। 71 একটা এত বড় ঘটনা এই বাংলাদেশের মানুষের জন্য, যে কারণে আমরা 47-কে এতদিন আমরা সামনে আনি, কিন্তু কোনোটাকে কিন্তু আমরা ভুলতে পারবো না। সেই যে নিজামুদ্দিন আউলিয়া বলেন, আমির খসরু বলেন, আবার মির্জা গালিব, এই যে ভারতবর্ষের মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের যে ইয়েটা সংগ্রামটা, সিপাহী বিদ্রোহ, এটাই কোনোটাকে ভোলা উচিত? ভোলা যায়? আমরা ভুলে যাই বলেই আমাদের 71 হয়েছে। 71 হয়েছে কারণ আমাদের 47-এর সেই চেতনা, সেই মানুষের যে একটা কি বলবো হাহাকার। আমি ওই দিন একজন স্যারের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক আছেন, ওনার নাম হলো সাইদ ফেরদৌস, ডক্টর সাইদ ফেরদৌস। ওনার বাড়ি ছিল মালদায়, ওনার বাবা পাবনা এডওয়ার্ড কলেজের প্রিন্সিপাল ছিলেন। উনি তার গবেষণায় দেখিয়েছেন যে ভারতবর্ষ যখন স্বাধীন হইল, পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ভারত, হিন্দুরা চলে গেল ভারতে,
এবং ভারত থেকে মুসলিমরা পাকিস্তানে আসলো, পূর্ব পাকিস্তানে আসলো, পশ্চিম পাকিস্তানে আসলো। যারা চলে গেল তারা কারা ছিল? সব শিক্ষিত সমাজ, উচ্চ বর্ণের হিন্দুরা, শিক্ষিত মানুষগুলো চলে গেল। আর যারা আসলো তাদের মধ্যেও ভালো মানুষ ছিল, শিক্ষিত ছিল শিক্ষিত বা সচ্ছল যারা, তারা আসছিল। এই দুইটা মানুষের কথোপকথন যেটা তারা যা বললেন, যারা গেল তারা তো সব হারায় গেল। ওইখানে গিয়েও তারা জনস্ফীতি ঘটছিল, ভারতবর্ষের লোক সংখ্যা বাড়ছিল। এই পূর্ববঙ্গ থেকে শিক্ষিত মানুষগুলো যাওয়াতে ওইখানে চাকরি বাকরি একটা সংকট দেখা দিল, ব্যবসা বাণিজ্য একটা সংকট দেখা দিল, এবং পুঁজিপাটা যা নিয়ে গেছিল ওখানে গেলে পরে তাদের এগুলো নষ্ট হয়েছে, অনেকভাবে তারা নির্যাতিত হয়েছে ওইখানে গিয়েও। আর ওইখান থেকে যারা আসলো, ওই সাইদ ফেরদৌসের বাবা, উনি এডওয়ার্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন। উনি 4 বছরের মাথায় প্রথম একবার হলেন ভাইস প্রিন্সিপাল, 4 বছরের মাথায় উনি প্রিন্সিপাল হয়ে গেলেন। উনি বলছেন যে এই কারণে যে শূন্যতা, শিক্ষিত মানুষ চলে যাওয়াতে একটা শূন্যতা সৃষ্টি হলো। ওইখান থেকে যারা আসলো তারা সবাই ভালো ভালো শিক্ষিত মানুষ যারা আসলো তারা চাকরি বাকরি পাইলো। এবং যারা পরিবার নিয়ে আসলো তারা কি বলতে শুরু করলো, আমরা এই কোথায় আসলাম, এই পূর্ববঙ্গের মানুষ তো কিছু জানে না, এরা তো আচার ব্যবহার জানে না, এরা ম্যানার জানে না, এরা পড়ালেখা জানে না, এরা সব দিক দিয়েই পিছানো। এই অবস্থাটা ছিল। এই যে 47, এই যে মানুষের যে দুর্ভোগ কষ্ট, এইটাকে আমরা পরবর্তী সময় প্রতিকার পাইনি। 71 হইল, 71 আইসে আমরা কিন্তু 47 একটুখানি, এত বড় ঘটনার পরে এটা সামনে আসাটা কঠিন। 71-এর যে ইয়ে ছিল, এখানে মুক্তিযোদ্ধা আছেন বা যারা 71 দেখছেন তারাও আছেন, আমরাও দেখছি। সাম্য, মানবিক মর্যাদা, আরেকটা জিনিস কি, সাম্য, মানবিক মর্যাদা, 3-4টে ইয়ে ছিল, সমাজতন্ত্র, আর একটা ছিল 4টা। আচ্ছা, যাই হোক, এইগুলাই ইয়ে হবে, আমাদের প্রতিষ্ঠিত হবে। সমাজতন্ত্র, তো সাম্য, মানবিক মর্যাদা, না এটা হলো ইয়ে বিচারের বিষয়টা বোধ হয়েছিল, ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার, ন্যায় বিচারটা, এইগুলা হয় নাই। 71-এর পরে কি হয়েছে? এগুলা হয় নাই। না হওয়ার পরে পরবর্তীতে 75-এ একটা অনেক বড় ম্যাসাকার হইল। একটা ম্যাসাকারের ধ্বংসের ভালো দিক থাকে, খারাপ দিক থাকে, প্রত্যেকটারই থাকে, কিন্তু এইভাবে আমাদের কাম্য ছিল না। অবশ্যই মানবাধিকারের লঙ্ঘন হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপরে আবার 90-এর গণঅভ্যুত্থান এলো। 3 দলের কি জোটের রূপরেখা ছিল, ক্ষমতায় গিয়ে সবাই ভুলে গেছে, করে নাই। আবার 24 হয়েছে, এখনো কি মনে আছে? এই যে আমরা ভুলে যাচ্ছি, আমরা আমাদের যে কথাগুলাকে আমরা আদায় করতে পারছি না, এটা কিন্তু খুব খারাপ জিনিস। কারণ এই 24 যেটা করেছে, মানুষের ভিতরের চেতনা কিন্তু অনেকখানি জায়গা গেছে। এবার আমরা যদি ভুলেও যাই, বয়স্ক মানে আমরা তো বেশি দিন থাকবো না, কিন্তু এই ইয়াং জেনারেশন কিন্তু ভুলবে না, এই ইয়াং জেনারেশন কিন্তু ভুলবে না। আমরা যাতে এই বিষয়টা সোচ্চার হই। আমি যখন কালকে এতে গেছিলাম, বলছি নারীর কথা, বলছি নারী মুক্তির কথা বলছি, বলতে তো হবে এগুলা, বলতে তো হবে এগুলা। আমরা নিরাপত্তা চাই। আপনি অর্ধেককে বাদ দিয়ে তো করতে পারবেন না, অর্ধেকের কথা তো কেউ চিন্তাই করতেছে না। এই যে স্বাধীনতা 53, 54, 55 বছর হয়ে গেল, দেশের অর্ধেক জনসংখ্যা যে নারী, তাদের যে নিরাপত্তা নাই, তাদের যে সামাজিক মর্যাদা নাই, তাদের যে পরিবারের সম্মান নাই, তাহলে এগুলাকে আমরা কিভাবে কি করব? এগুলার জন্য আমাদের আরেকটা জিনিস আমি সবাইকে করি, পরিবারের জন্য আমরা প্রত্যেকেই, আমাদের পরিবারে যে নারীরা আছেন, আমাদের মা আছেন, বোন আছেন, স্ত্রী আছে, কন্যা আছে, মুখে বলি আমার কন্যা, আমার রাজকন্যা, মুখে বললে হবে না, এটা কাজের মধ্যে দিয়ে দেখতে চাই। মুখে খালি বলি। এবং আরেকটা জিনিস বিষয়, আমি যেহেতু বয়স হয়েছে, বার্ধক্য হয়েছে না,
সেটা সে বুঝি, টের পাই। অবসরকালীন সময়ে নারী নিরাপত্তা, তার সম্মান, তার মর্যাদা, এটা যেন ঠিক থাকে। আমি অনেক বয়স্ক মানুষের সাথে কথা বলি গ্রামে, খুব কম মানুষই আছে যে তার ছেলে মেয়েরা তাকে খোঁজ খবর নেয়, তাকে ঠিক মতো খাওয়ায়, তার কাপড়টা আছে কিনা দেখে, তার অসুস্থতায় আছে কি, অসুস্থ হবে কিভাবে এটা দেখে, খুব কম। যেটা আমাকে খুব ব্যথিত করে। যে পরিবারের মধ্যমণি একজন নারী, যিনি পরিবারটা গড়ে তোলেন তার শ্রম মেধা দিয়া, সে কেন এত অবহেলিত হবে? আপনারা কবি, লেখক, সাহিত্যিক, আপনাদের মধ্যে জ্ঞান চর্চা হয়, আপনারা এই বিষয়গুলোকে সমাজ থেকে উন্মোচন করবেন যে এই জায়গাগুলোকে আমাদের সংশোধন করতে হবে। বর্তমান সরকার কাজ শুরু করছে একটা, জানি না কার্ড যে কতটুকু হবে, কার্যক্রম হবে, ফ্যামিলি কার্ড, নারীর নামে হবে কার্ডটা। এই কথাটাই একটা পজিটিভ কথা। তারপরে কতটুকু করবে তারা, হ্যাঁ, এটা আমরা আগামী 5 বছর অপেক্ষা করলে বুঝতে পারবো। আর আমাদের কন্যা শিশু নিরাপত্তা, সব শিশু নিরাপত্তা চাই। একটা সামান্য হামে আমাদের 200-300 বাচ্চা মরে গেল, একটু অবহেলা। আমার কথা অনেক দীর্ঘ হয়েছে, আমি আমার এই কথা দীর্ঘ কথা বা আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা করে দিবেন। আমি সবার, না না, আমাকে রিমাইন্ডার দেওয়া হয়েছে, সময় হয়ে গেছে খাওয়া। আরেকটু কথা যদি বলি, তাহলে একটা কথা বলে আমি শেষ করি। আমি এই নারী যারা আছে তারাও শুনবেন মনোযোগ দিয়ে, এবং ওনারা শুনবেন। নারীরা প্রাগৈতিহাসিক যুগ থেকে নারীরা কিন্তু সঞ্চয় করে, মুষ্টি চাল দিয়ে শুরু হয়েছে সঞ্চয়টা। এবং এই যে কৃষি, প্রথম কিন্তু নারীরাই শুরু করছিল কৃষি কাজটা। পরবর্তী সময়ে কিন্তু আমাদের এই বাংলায়, আমি নিজেও কাজটা করি, যে সবজি চাষ করা, এটা সেটা করা, এবং এইখান থেকে গ্রামীণ মহিলারা কিছু টাকা উপার্জন করে, হাঁস মুরগি পালে, পশুপালন, এগুলোও কিন্তু নারীরাই মূলত এই কাজগুলো করছে। কইরা যখন তারা একটা টাকা জমায়, টাকা সঞ্চয় করে, এই সঞ্চিত টাকাটা তারা হয় তার স্বামীর হাতে দেয়, তার ভাইয়ের হাতে দেয়, তার ছেলের হাতে দেয়, নাহলে তার বাবার হাতে দেয়। একজন পুরুষ ছাড়া সে পারে না করতে। তারপর সে কি হয়, আমি এটা আমার সমাজ থেকে নেওয়া জিনিসটা, আমি আমার সমাজ থেকেই নিচ্ছি, তার এই সঞ্চিত টাকাটা তারা তাকে আর ফেরত দেয় না। তাহলে এই মহিলা যখন বয়স হয়ে যায় তখন সে কি করবে? তখন ঠিক মতো দেখাও না, তার এই টাকাটাকে তারা নষ্ট করে দেয়, আত্মসাৎ করে ফেলে। এটা হয়তো বা সবার ক্ষেত্রে হয় না, কিন্তু হয়, এটা সত্যি, এটা কেউ বলতে পারবেন হয় না এই ঘটনাটা। তাহলে এখানে যে নারীরা আছেন, আপনাদের যারা আছেন, সবাইকে বলবেন তারা যেন তাদের এই অসময়ের জন্য, এখন তো সবাই ব্যাংকে যেতে পারে, ঘরে বসে আপনার এই অ্যাকাউন্ট করে, ডিপিএস করে টাকা সঞ্চয় করা যায়, রাখা যায়। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে একটুখানি সাহসী হইতে হবে। আমি আমার এই কথা যদি কারো আঘাত পায় থাকেন, কিছু করার নাই, আমাকে বলতেই হবে। আমার জীবনের শেষ সময় চলে আসছে, আমার শেষ কাজটা আমি করে যেতে চাই। আমি চাই যে আমার সাথে 200-300 মহিলা আছে, একদম আজকে থেকে না, 30 বছর যাবত আমি কাজ করতেছি, এবং এই মেসেজটা আমি সবাইকে দিই, তাইলে সমাজটা মজবুত হবে, শক্ত হবে। একজন মা, এই টাকা তার কাছে থাকলে সে তার স্বামী অসুস্থ হলে, সন্তান অসুস্থ হলে খেয়ে ফেলবে না, সে তার জন্যই সে খরচ করবে, তার নিরাপত্তার জন্য থাকবে, এবং তার একটা সামাজিক মর্যাদা থাকে। আপনি যদি নিঃস্ব থাকেন, আমি যদি নিঃস্ব থাকে, কেউ জিজ্ঞেস করবে না। কারণ ইদানিং আমরা যে বৃদ্ধাশ্রম গুলো দেখি, বড় বড় মানুষ, আনোয়ার হোসেনের মতো লোক, চিত্রনায়ক, কত টাকা ইনকাম করছে, তার ছেলে মেয়েকে বিদেশে রেখে পড়াইছে, শেষে ছোট ছোট আজেবাজে সিনেমায় অভিনয় করে তার পেট পাল্টেছে, আত্মহত্যা করলো। তাহলে এটাই কিন্তু খুব সামান্য কথা না, ছোট কথা না। আমি আশা করি আপনারা এটা উপলব্ধি করবেন, এবং পারিবারিক নিরাপত্তা, সুরক্ষা, এটা খুব জরুরি পরিবারকে টিকে থাকার জন্য, আপনার পরিবারকে টিকে থাকার জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্ম টিকে থাকার জন্য এটা খুব জরুরি। আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।